কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ইংরেজি শেখার বইয়ের ভেতরেও লুকিয়ে থাকতে পারে একজন মাস্টার ঠকবাজ হয়ে ওঠার পুরো গাইডলাইন? হ্যাঁ, শুনতে বেশ অদ্ভুত লাগলেও আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক অবাক করা ম্যানুয়াল নিয়ে কথা বলবো। আসলে এটা শুধুমাত্র একটা গল্প নয়, এটা হচ্ছে মানুষের সাইকোলজির গভীরে ডুব দেওয়ার মতো একটা ব্যাপার। এ কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে মানুষের লোভ আর অহংকারকে কাজে লাগিয়ে তার বিচারবুদ্ধিকে খুব সহজেই কাবু করে ফেলা যায়। তো চলুন রানার এই সুপার স্ক্যামার হয়ে ওঠার একদম গোড়া থেকে, মানে তার অরিজিন স্টোরি থেকে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি রানার বাবা গোপাল, যিনি নিজেও একজন চোর, তিনি মৃত্যুশয্যায় রানাকে একটা শেষ পরীক্ষা দেন, তার বংশের পেশায় সে কতটা দক্ষ তা প্রমাণ করার জন্য। চ্যালেঞ্জটা কি ছিল? প্রতিবেশীর ছাদ থেকে মাত্র একটা লাউ চুরি করা। শুনে তো মনে হচ্ছে আর এমন কি কঠিন কাজ, তাই না? কিন্তু এটাই ছিল রানার প্রথম সাইকোলজিক্যাল টেস্ট, যেখানে তাকে শুধু চুরি করলেই চলবে না, মানুষের মনকেও পড়তে হবে। এখানেই রানার আসল চালাকিটা দেখুন। সে কিন্তু শুধু ধরা পড়ার ভয়ে এড়ায়নি, বরং সে বাড়ির মালিকদের চিন্তাভাবনাকেই কন্ট্রোল করেছে। সে প্রথমে একটা ভয়ের মতো পরিস্থিতি তৈরি করল, আর তারপর নিজেই সেটার একটা খুব সাধারণ ব্যাখ্যা দিয়ে দিল, ব্যাস। আর রানারের সাফল্যটা সরাসরি আমাদের ব্রেনের একটা নীতির সাথে যুক্ত, যাকে বলে কগনিটিভ বায়াস। মানে আমাদের মস্তিষ্ক সবসময় একটা সহজ আর আরামদায়ক ব্যাখ্যা খোঁজে। তাই রানা আসলে শুধু একটা লাউ চুরি করেনি, সে মানুষের ব্রেনকে হ্যাক করেছে। বিপদকে এড়িয়ে যাওয়ার এই যে আমাদের সহজাত প্রবণতা, এটাই ছিল তার প্রথম অস্ত্র। আচ্ছা, রাতের অন্ধকারে চুরি তো গেল, এবার দেখা যাক দিনের আলোয় রানা কিভাবে একজন দুঃসাহসী প্রতারক হয়ে ওঠে। তার এবারের টার্গেট ছিল একজন নিরীহ বৃদ্ধ আর তার সাথে থাকা একটা বেশ হৃষ্টপুষ্ট দামি ভেড়া। মজার ব্যাপার হল, রানা এখানে কোনো অস্ত্র ব্যবহার করেনি। তার হাতিয়ার ছিল বৃদ্ধের ভদ্রতা, তার দ্বিধা আর সামাজিক লজ্জাবোধ। রানার আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল যে বৃদ্ধ লোকটি তাকে সন্দেহ করার বদলে উল্টো নিজেকেই দোষী ভাবতে শুরু করে যে আরে আমি লোকটাকে চিনতে পারছি না কেন। আর এই গল্প থেকে পাওয়া শিক্ষাটা কিন্তু আজও ১০০% সত্যি। প্রতারকরা প্রায়ই অতিরিক্ত দয়া আর বিনয়ের মুখোশ পরেই কিন্তু আমাদের বিশ্বাস জিতে নেয়। দেখুন, একজন সাধারণ চোর হলে কি করত? সোজা ভেড়াটা নিয়ে বাজারে বেচে দিত, তাই তো? কিন্তু রানা তো সাধারণ চোর নয়। সে এই একটা ভেড়াকেই তার লাগাতার আয়ের উৎস বানানোর একটা দারুণ ফন্দি আঁটল। তো সে কি করল? সোজা চলে গেল একটা মেলায় আর দাবি করল তার কাছে এক আশ্চর্য ভেড়া আছে যা লেজ দিয়ে ঘাস খায়। একেবারে অবিশ্বাস্য দাবি। আর এই অদ্ভুত জিনিস দেখার জন্য সে টিকিটের দাম রাখল মাত্র ১ পয়সা। তার ওপর তার নিজের লোকেরাই এমনভাবে হইচই জুড়ে দিল যেন তারা জীবনের সবচেয়ে আশ্চর্য জিনিসটা দেখে ফেলেছে। আর এখানেই হচ্ছে আসল খেলাটা, মানে সাইকোলজিক্যাল ট্র্যাপটা। যারা ভেতরে গিয়ে দেখছে ওটা একটা সাধারণ ভেড়া, তারাও বাইরে এসে নিজের বোকামিটা স্বীকার করছে না, বরং নিজের ইগো বা অহংকার বাঁচাতে তারাও এমন ভাব করছে যেন ভেতরে সত্যিই অসাধারণ কিছু একটা দেখে এসেছে। ব্যাপারটা কি আজকের দিনের কোনো কিছুর সাথে মিলছে? একদম ঠিক আজকের দিনের সোশ্যাল মিডিয়া হাইপ বা বিভিন্ন অনলাইন স্ক্যামের মতো, যেখানে প্রথম দিকের ভুক্তভোগীরা লজ্জায় মুখ খোলে না, আর সেটাই প্রতারকদের কাজটাকে আরও সহজ করে দেয়। এবার রানা তার খেলার লেভেল আরও এক ধাপ বাড়িয়ে দিল। গল্পের এই পর্যায়ে সে তার সবচেয়ে বড় শিকারকে টার্গেট করল, এলাকার একজন ধনী, ক্ষমতাবান আর খুব অতিথিপরায়ণ জমিদারকে। রানা যে নাটকটা সাজালো সেটা এক কথায় অবিশ্বাস্য। সে জমিদারের সামনে এমন একটা অভিনয় করল যেন তার ভেড়াটা রোজ রাতে টাকা দেয়, আর সেদিন ৩ টাকা কম দেওয়ায় সে ভেড়াটাকে পেটাচ্ছে। এই পারফরম্যান্সটাই জমিদারের মনে লোভের বীজ বুনে দিল। এই হিসাবটা দেখুন, জমিদারি থেকে যেখানে বছরে আয় হয় ৫০০ টাকা, সেখানে এই ভেড়া থেকে মাসে আয় হতে পারে ৩,০০০ টাকা। যখনই এত বড় লাভের অঙ্কটা জমিদারের মাথায় ঢুকে গেল, তার সব বিচার বুদ্ধি, লজিক সব যেন উধাও হয়ে গেল। আর এরপরই রানা তার সেরা চালটা চালল। সে এমন ভাব করল যেন ভেড়াটা বিক্রি করার তার কোনো ইচ্ছাই নেই। সে বলল এক মহারাজাই তো এর জন্য ৫,০০০ টাকা দিতে চেয়েছিল, সে দেয়নি। এই কৃত্রিম অনিচ্ছাটা জমিদারের লোভ আর জেদকে একদম আকাশে তুলে দিল। আর শেষমেশ কি হল? জমিদার সেই সাধারণ ভেড়াটা কিনলেন। কত দিয়ে জানেন? ৭,০০০ টাকায়। সেই যুগে এটা একটা বিশাল অঙ্ক। এটাই হলো লোভের আসল ক্ষমতা। অতিরিক্ত লোভ যে কোনো বুদ্ধিমান আর ক্ষমতাবান মানুষকেও পুরোপুরি অন্ধ আর অযৌক্তিক করে তুলতে পারে। তো পরের দিন সকালে জমিদার কি পেলেন? টাকা না,
পেলেন তার দামি গালিচার ওপর ভেড়ার দুর্গন্ধযুক্ত বিষ্ঠা। তার নিজের লোভী তাকে চরম অপমান আর আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিল। তো এই গল্পটা তো অনেক পুরনো, কিন্তু এর শিক্ষাগুলো কি আজও প্রাসঙ্গিক? চলুন রানার এই কৌশলগুলোর সাথে আজকের দিনের স্ক্যামগুলোর একটা তুলনা করে দেখা যাক। দেখুন, নামগুলো বদলে গেছে। টাকা বানানো ভেড়া হয়ে গেছে গেট রিচ কুইক ক্রিপ্টো স্কিম। বৃদ্ধকে ঠকানোর কৌশলটা এখন ফিশিং ইমেল বা ফেক কল। মানে প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষকে ঠকানোর মূল কৌশলগুলো একদম একই রয়ে গেছে। তার মানে দাঁড়ালো, ঠকবাজরা আমাদের বোকা বানানোর জন্য নতুন কিছু তৈরি করে না। তারা শুধু আমাদের ভেতরে আগে থেকেই থাকা দুর্বলতা, মানে আমাদের লোভ, অহংকার আর সামাজিক চাপকেই আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একজন ঠকবাজের আসল অস্ত্রটা কি? আমাদের বোকামি, নাকি আমাদের নিজেদের ভেতরের ওই লোভ আর অহংকার? এই প্রশ্নটা আমাদের সবাইকে নিজেদের দুর্বলতা নিয়ে ভাবতে বাধ্য করে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো উৎস আর নতুন কোনো ভাবনা নিয়ে।